প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুজহাত-ই রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি। চলছে রমজান মাস, সমগ্র মুসলিম বিশ্ব সংযম সাধনায় ব্যস্ত। এই সংযম কিন্তু শুধু খাবার থেকে নিজেকে বিরত রাখা তাই নয়, সংযম কথায়, কাজে, সব কিছুতে সকল কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখা, সেটিই সংযম। আর এই সময়ে একটি খুব বড় সুযোগ হচ্ছে আমাদের যদি কোনো কিছুর প্রতি কোনো আসক্তি থাকে বা অ্যাডিকশন থাকে, সেইখানে এই সংযমকে কাজে লাগিয়ে সেখান থেকে মুক্তির পথ বের করে নিয়ে আসা। প্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়ে কথা বলবো, সংযম আসক্তি মুক্তির পথ। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ফাহিম আহমেদ রূপম, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনাকে আমরা এর আগেও অনেকবার পেয়েছি আমাদের প্ল্যাটফর্মে এবং খুব চমৎকারভাবে আপনি অনেক পরামর্শ দিয়ে, অনেক নলেজ দিয়ে আসলে আমাদেরকে এনরিচ করেন আমাদের দর্শকদের। তো আজ আমরা এই বিষয়টি নির্ধারণ করেছি আপনার সাথে আলাপ করবার জন্য যে সংযম এটা কিভাবে আসলে আমাদেরকে কোনো না কোনো আসক্তি থেকে মুক্তি দিতে পারে। রোজার মাস চলছে, রমজান বলতে আমরা কিন্তু বুঝি যেমন রহমতের মাস, মাগফিরাতের মাস, আত্মশুদ্ধির মাস, পরিমিতি বোধের মাস। ঠিক একই রকমভাবে যে শব্দটা আপনি উচ্চারণ করলেন, এই সময়টা কিন্তু সংযমের মাসও। এই সংযমটা শুধুমাত্র যে আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানা বা খাদ্য গ্রহণ থেকে বিরত থাকবো তাই না। এই সময় কিন্তু এই মাসটা কিন্তু একটা অপূর্ব সুযোগ যে যারা বিভিন্ন ধরনের, আপনি যেটা বললেন যে অ্যাডিকশনে আক্রান্ত, এটা সিগারেট হোক, ই সিগারেট হোক, কিংবা ইভেন আপনার পান, সুপারি, জর্দা, তামাক, গুল, অ্যালকোহল বা অন্য কোনো রকমভাবে যারা অ্যালকোহল নিচ্ছে, যে কোনো ড্রাগ, তাদেরও কিন্তু এই মাসটা উপযুক্ত সময় যে এই ধরনের যে কোনো ধরনের অ্যাডিকশন ছেড়ে দেওয়ার একটা মাস। এটা কেন এই সময়টা আমরা উৎকৃষ্ট মাস বলছি, যে এক নম্বর কথা হলো মুসলমান মাত্রই কিন্তু রোজা রাখতে চান, একটা উপবাস বা রাখতে চান, হ্যাঁ। এবং আমরা দেখি যে এই মাসে 12 থেকে 14 ঘন্টা ব্যাপী কিন্তু সে না খেয়ে থাকতে বা থাকেন আর কি। তো এই 12 থেকে 14 ঘন্টা যদি ঠিক একই রকমভাবে আমরা যে কোনো ধরনের অ্যাডিকশন বা ড্রাগ গ্রহণ থেকে ডেফিনেটলি আমরা বিরত থাকবো রোজা রাখার ফলে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, তাহলে এই যে ড্রাগ গ্রহণ থেকে বিরত থাকা, এই ডিটারমিনেশনটা, ইচ্ছা শক্তিটা আমরা যদি দিনের অন্যান্য সময় অর্থাৎ বাকি যে 8 থেকে 12 ঘন্টা আছে সেই সময়টাও যদি আমরা মেনে চলি, এবং এর ফলে আমাদের যে একটা প্র্যাকটিস হলো এই মাসে, এই প্র্যাকটিসটার সুফলটা কিন্তু এই পরবর্তী মাসগুলো যদি আমরা ক্যারি ফরওয়ার্ড করি, তাহলে কিন্তু আমরা যে ধূমপানের কুফল বা যে কোনো ড্রাগের কুফল থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারবো। যেহেতু বছরের অন্যান্য সময় আমরা এই যে ফাস্টিং বা রোজা রাখা বা উপবাস, এক এক ধর্মে এক এক রকম কথাই বলা হচ্ছে, এটা যেহেতু রাখা সম্ভব হয় না, যদিও অনেকে ইন্টারমিটেন্ট ফাস্টিংও বলে, যদিও রোজার সাথে ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা মূল পার্থক্য হচ্ছে যে আমরা ঠিক একই রকমভাবে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে 12 থেকে 14 ঘন্টা কিছু না খেয়ে থাকি, বাকি সময়টা আমরা ক্যালোরি গ্রহণ করি রোজার সময়। কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিংটা এই যে 8 থেকে 12 ঘন্টা যে না খেয়ে থাকে, এটার মধ্যে কিন্তু আমরা পানি বা কোনো ধরনের শরবত এগুলো খেতে পারি, শুধু ক্যালোরি বহুল যে খাবারগুলো যেমন ফ্যাট বলেন, কার্বোহাইড্রেট বলেন, প্রোটিন বলেন, এগুলো কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং এই সময়টা না খেয়ে থাকা হয়, রোজার সময় এটা না খেয়ে থাকা হয়। সো এই কারণেই কেউ যদি কোনো অ্যাডিক্টেড মানুষ যদি তিনি ডিটারমাইন্ড হন যে আমার এই অ্যাডিকশনটা ছেড়ে দিতে হবে আমার নিজের জন্য, আমার পরিবার পরিজনের জন্য, আমার সন্তানের জন্য, আমার স্ত্রী বা স্বামীর জন্য, আমার দেশের জন্য, তো এই ধরনের কথা যারা বলবে যে দিনের বেলা তো না খেয়ে আছে রাত্রেবেলা খাবো, সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে ব্যক্তিরা এ থেকে এই কথাটি বলবে তার থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই মোটিভেশনটাও কিন্তু আপনার এক নম্বর কথাটা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাকে প্রবলভাবে বলতে হবে যে না, আমি আগে অ্যাডিকশন ছিলাম, অ্যাডিক্ট করতাম, কিন্তু এখন আমি করব না, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, অথবা আমাকে এই কথাটা বলো না, এভাবে করে বলতে দিনে রাতে যখনই হোক তখনই আমি আসলে এটা করব না। এবং তার এর মধ্যে যে যখন এই জিনিসটা করার জন্য তার ক্রেভিং হবে, তখন কিন্তু সে অন্য কোনো কাজে মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারে। যেমন পড়ালেখার কাজে যখন তার ইচ্ছা হবে যে এই সময়টা আমি অ্যাডিকশন নিতে চাই বা আগে যেটা নিয়েছি, সেটা আমাকে মাইন্ড ডাইভার্ট করতে পারে যে আমি এই সময়টা মিউজিক শুনবো, আমি এই সময়টা বন্ধুতে যারা ভালো বন্ধু আছে তাদের সাথে খেলবো, আমি এই সময়টাতে গার্ডেনিং করব, আমি এই সময়টাতে ব্যায়াম করব। এইভাবে করে
তিনি যদি তার রুটিনটা রিশিডিউল করে নেন তাহলেও কিন্তু ওই যেটা আপনি বললেন যে আসলে রাতের বেলা করি এটা থেকেও কিন্তু দূরে থাকা সম্ভব। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস মনে পড়ে গেল আমার এর সাথে যে কেউ ধরুন ড্রাগ যে কোনো একটা রকম ব্যবহার করছে, সেখানে সেলফ মোটিভেটেড হয়ে সে বাড়িতে বসেই সে সংযম সাধনা মানে রমজান মাসের সাধনার সাথে সে তার আসক্তি থেকে নিজেকে অ্যাবস্টিনেশন করা যেটাকে বলে সেটা করবে। তো সেখানটাতে উইথড্রলের রিস্ক সেটা অ্যাকচুয়ালি কীরকম এবং সেটা কিভাবে ম্যানেজ করতে পারে? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে তো যাদের দীর্ঘদিন থেকে যারা যে কোনো ধরনের অ্যাডিকশন নিচ্ছে, আমাদের দেশে তো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধূমপান বলেন, এলএসডি বলেন, ইয়াবা বলেন, মরফিন, প্যাথেডিন, এগুলোই তো অ্যাভেলেবেল, এগুলোই তো আমাদের নিচ্ছে। তো উইথড্রলের কিছু তো রিস্ক তো থাকেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে শারীরিক এবং মানসিক চিকিৎসা দুটোই কিন্তু একইভাবে নিতে লাগবে। তার মানে বলতে চাচ্ছেন যে শুধুই যে সংযমের সাথেই অ্যাডিকশন থেকে বের হলে এটা সাফিশিয়েন্ট না, তার সাথে তার কিছু তার কাউন্সেলিং লাগবে, তার কাউন্সেলিং লাগবে, ডক্টরের হেল্পও দরকার আছে। তার ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং হতে পারে, তার কাপল কাউন্সেলিং হতে পারে, তার ফ্যামিলি কাউন্সেলিং হতে পারে, যেটাই হোক না কেন। হ্যাঁ, এইভাবে করে নিতে হবে। এবং সাথে সাথে যে এই যে আপনার ফিজিক্যাল কিছু চিকিৎসা, উইথড্রলের যে ফিজিক্যাল চিকিৎসাগুলো যেগুলো অ্যান্টিডট বলা হয়, ওগুলো কিন্তু সাথে সাথে এগুলো চালিয়ে যেতে হবে তার। ডেফিনেটলি, কারণ হচ্ছে তার উইথড্রল তো হবে এবং সেটা কিছু ক্ষেত্রে সিরিয়াস রকমও হতে পারে। যদি সে বাড়িতে বসে রমজান পালন করছে এবং তার সাথে সে নিজের আসক্তি থেকে দূরে থাকছে হয়, তার ফিজিক্যাল যে উইথড্রল সেগুলো সে কি করে ম্যানেজ করবে? সেক্ষেত্রে অবশ্যই তাকে একেবারে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের স্টিগমা বা টাবু রাখা যাবে না যে আমি কি ডাক্তার কাছে গেলে যদি সমাজ খারাপ বলে, পরিবার খারাপ বলে, এরকম কিন্তু কোনো কুসংস্কারে আচ্ছন্ন থাকা যাবে না। মনে করতে হবে যে রোগী নিজে কিন্তু দোষী না, যে এই সাবস্টেন্সটাকে তৈরি করছে, নেশাদ্রব্য তৈরি করছে, যারা সরবরাহ করছে তারা কিন্তু দোষী। হ্যাঁ, তাদের সহজলভ্যতার কারণেই কিন্তু বিভিন্ন কারণে মানুষ এই ট্র্যাপে পড়ে ইয়েটা বা অ্যাডিকশনে আকৃষ্ট হচ্ছে বা নিচ্ছে। অতএব তাকে এটা এখন খুব খোলামেলাভাবে চিকিৎসকের কাছে গিয়ে আলোচনা করতে হবে তাকে। এবং এই ক্ষেত্রে তার পরিবার, সমাজ, তার বন্ধুবান্ধবের ভূমিকা কিন্তু অনেক। তার পরিবারকে তাকে পর্যাপ্ত কোয়ালিটির টাইম দিতে হবে, তার প্রতি যথেষ্ট সহমর্মী বা ইম্প্যাথেটিক হতে হবে। তাকে কিন্তু দূরে সরিয়ে দিয়ে, তাকে কোনো বকাঝকা দিয়ে বা তাকে ত্যাগ করে দিয়ে কিন্তু এটা কোনো সমাধান হবে না। অতএব যারা অ্যাডিকশন আছে তাদের পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, ইভেন অফিস কলিগদেরও এইটাকে অ্যাডিকশন থেকে দূরে রাখার জন্য তাদেরও একটা পজিটিভ রোল প্লে করতে হবে। পজিটিভ রোল মানে সবাইকে সহযোগী হয়ে যদি তারা এগিয়ে আসেন তাহলে আসলে এই মানুষটার এটা সম্ভব, আসক্তি ত্যাগ করাটা সহজ। একটা আসক্তি যেটা খুব জেনারেলি আছে, যেটাকে আমরা আসলে খুব কাউন্টই করি না, সেটি হচ্ছে ধূমপান। এই যে ধূমপান, এই বিষয়টি এত সহজভাবে আমাদের সামাজিকতার ভেতরে মিশে গেছে এবং এই ধূমপান থেকে বেরিয়ে আসা সেটার জন্য হ্যাঁ এখন বলা হয়, অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে, ইভেন সিগারেটের প্যাকেটের উপরেও লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, কিন্তু তারপরও এটার একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে। এই যে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের কথা বললেন, যে মানুষটা প্রথমে ধূমপান হাতে নিলেন, সে কিভাবে নিলেন? তার বন্ধু বান্ধবের কাছে গিয়েই কিন্তু সে দেখেছে যে অমুকজন খায়, আমিও শুরু করি। যে খাচ্ছে সে বলছে, আরে খা দোস্ত, এটা না খেলে কি আর মানে আধুনিক হওয়া যায়? এটা না খেয়ে কি ভালো জীবনযাপন করা যায়? এটা না করলে তো তুই পিছিয়ে যাবি। এই যে এই ধরনের কথা বলেই কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে আকৃষ্ট করছে, একজন আরেকজনকে দলে ভেড়াচ্ছে। হ্যাঁ, কেউ কিন্তু নিজে ইচ্ছা করে ধূমপানে যায় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পিয়ার প্রেশারের মাধ্যমে কিন্তু এই ধূমপানের মধ্যে যাচ্ছে। অতএব এই ধরনের কোম্পানির ক্ষেত্রে তো খুব আমাদের সতর্ক থাকতেই হবে। এখানটাতে অ্যাকচুয়ালি ওই যে আপনি যেটা বললেন যে দলবদ্ধভাবে থাকার যে একটা তাগিদ, সেটা এখানে একটা কাজ করে। অনেকে আধুনিকতার জন্য, সমাজের উপরের স্তরে ওঠার জন্য বা নিজেকে অনেক এইভাবে করে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্যও কিন্তু ধূমপান করেন। সে কিন্তু নিজেও ধূমপান করতে ততটা কমফোর্টেবল না, এবং ধূমপানের ফলে যে সারা বছর জুড়ে যে সমস্যা লেগে থাকে, এই যে গলা ব্যথা হয়, স্মোকার্স কফ বলি, সকালবেলা উঠেই কিন্তু কাশি হয় রোগীদের, মুখ দিয়ে দলা দিয়ে কফ বের হয়, নাকে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। এটা তার জন্য বিরক্তিকর, তার আশেপাশে যারা থাকে, তার পরিবার বলেন, অফিস কলিগ বলেন, তাদের জন্য বিরক্তকর। তারাও কিন্তু নিজেরাও কিন্তু অস্বস্তিতে ভুগেন। কিন্তু ওই যে
তারা ওই যে নিজেকে জাহির করার জন্য, সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জন্য, বন্ধু বান্ধব বা কে মেনটেন করার জন্য কিন্তু তারা আকৃষ্ট হয়। অতএব এই মোহ থেকে, এই ভ্রান্ত বিশ্বাস থেকে একটা মানুষ যখন সরে আসবে, তখনই কিন্তু সে শারীরিক মানসিকভাবে ভালো থাকবে এবং সমাজের জন্য সে একটা প্রোডাক্টিভ পার্সন হবে। চমৎকার বলেছেন। একটা বিরতি নিব এই মুহূর্তে, এসে ফিরে এসে আবার কথা হচ্ছে। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সংযম, আসক্তি মুক্তির পথ, এই বিষয়ে ডাক্তার ফাহিম আহমেদ রূপমের সাথে। ডক্টর, আমরা ধূমপান নিয়ে কথা বলছিলাম বিরতির আগে, যে ধূমপানের সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জায়গাটা নিয়ে আপনি বললেন, এবং এখান থেকে কেউ যদি সেলফ মোটিভেটেড হয় তাহলেই বের হয়ে আসতে পারে, এটা আপনি বললেন। তো আমরা আরেকটু ফোকাসড হয়ে যদি একটু জানতে পারি আপনার কাছ থেকে, যে কেউ যদি চায় যে সে ধূমপান থেকে নিজেকে বিরত রাখবে, ইনিশিয়ালি তার কি কি ধরনের উইথড্রল হতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে উইথড্রয়ালের ক্ষেত্রে তো এই একটা জিনিস, যে একটা নির্দিষ্ট সময় সে এটা গ্রহণ করতে চাবে, এর ফলে তার হাত পা কাঁপতে পারে, খাওয়া দাওয়া অরুচি হতে পারে, তার পার্সোনাল লাইফেও কিন্তু স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এটা একটা লং টার্ম ইফেক্ট। এক্ষেত্রে একটু অ্যাড করতে চাই যে ধূমপানের কিন্তু কোনো রকমভাবে কেউ প্রমাণ করতে পারে নাই ধূমপানের উপকারিতার সম্পর্কে। এটা কিন্তু পৃথিবীতে কোনো বিজ্ঞানী এই ধূমপানের উপকারিতা নিয়ে কোনো গবেষণা করে বের করতে আনতে পারে না যে তার শারীরিক মানসিক কোনো উপকারিতা আছে। বরং অনেক গবেষণায় এটা দেখা গেছে ধূমপানের ফলে এই যে উইথড্রল ইফেক্ট ছাড়াও কিন্তু আমাদের শারীরিক অনেক ক্ষতি করে। এটা কিন্তু আমরা আবার একটু স্মরণ করতে চাই। ধূমপানের কারণে কিন্তু মৃত্যু ঝুঁকিও থাকে। দেখেন, ধূমপানের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা হয়, ধূমপান করার কারণে আমাদের যে রক্তনালীটা কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অর্থাৎ রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে যায়। এটা কিন্তু আমরা বলি রক্তপিণ্ড জমা হয়ে যায়, ফলে আমাদের রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। তাহলে এই যে আমাদের শরীরে রক্তনালীর ভিতর দিয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস ধূমপানের কারণে সৃষ্টি হওয়ার কারণে, রক্তনালীতে বাধা হওয়ার কারণে আমাদের কি হতে পারে, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, যেটা কি রক্তনালী সংকীর্ণ বা চিকন হয়ে যাওয়ার কারণে হতে পারে। এই ধূমপানের ফলে কিন্তু আমাদের বুকে চাপ ব্যথা হয়, হ্যাঁ, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, হ্যাঁ, কারণ আমাদের রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেল, ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু ঠিক একই রকমভাবে ব্রেনেও রক্তনালী রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়ে স্ট্রোক হতে পারে। এবং স্ট্রোক কিন্তু সাডেনলি হয় বেশিরভাগ ক্ষেত্রে। হার্ট অ্যাটাক যেমন ধীরে ধীরে এটার সিমটমগুলো অ্যাপিয়ার করে, ধীরে ধীরে রোগী খারাপ হয়ে যায়। কোনো কোনো সময় হার্ট অ্যাটাক একেবারে ঘূর্ণিঝড়ের মতো চলে আসে। কিন্তু স্ট্রোক কিন্তু সবসময় সাডেনলি হয়, হঠাৎ বলা নাই কওয়া নাই। এই ব্রেইন স্ট্রোক হলো এবং এই কারণে তার হাত পা অবশ হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল, হ্যাঁ, কথা জড়তা আসলো। এগুলো কিন্তু ধূমপান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর আমরা এটা কে না জানি যে ধূমপানের কারণে যে আমাদের ফুসফুসে ক্যান্সার হয়, শ্বাসনালীতে ক্যান্সার হয়, মহিলাদের যে প্রজননতন্ত্র, জরায়ু, ডিম্বাশয় একটা ক্যান্সার হতে পারে, ছেলেদের প্রস্টেট ক্যান্সার হতে পারে, শরীরের অনেক অঙ্গে ক্যান্সার হওয়ার কিন্তু আশঙ্কা এই ধূমপানের কারণে। এবং আমরা ইদানিং আমরা যেটা বলি যে ধূমপান বিরোধী এত প্রচারণা হওয়ার পরেও কেন আমরা ধূমপান করছি, প্যাকেটের গায়ে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ফুসফুসের একটা ছবি দেওয়ার পরেও, হ্যাঁ, কেন আমরা ধূমপান করছি? কারণ দেখা যাচ্ছে যে ধূমপানের কে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ফর্মে কিন্তু ধূমপান পাওয়া যাচ্ছে। যেমন এই যে আমরা সিগারেটের কথা বলি, হ্যাঁ, সিগারেট বলছে যে এটা তো কোনো ধোঁয়া ছাড়ছে না, স্মোকলেস একটা টোবাকো, কিন্তু এটার মধ্যেও কিন্তু বেশ কিছু রাসায়নিক পদার্থ আছে, বিভিন্ন ধরনের গ্লাইকোল আছে, অ্যাসিটোন আছে, এবং এটার মধ্যে কিন্তু নিকোটিন আছে। কোনো ধূমপানই কিন্তু নিকোটিন ছাড়া কোনো এটা মানুষের আসক্তি তৈরি করতে পারে না। এবং এই যে সিগারেটের কথা আমরা যেটা বললাম, যেটা দেখবেন যে অনেক হোটেল, রেস্টুরেন্টে, বিভিন্ন ক্লাবে বলা হচ্ছে যে এই জায়গাটা ধূমপায়ীদের জন্য না, ধূমপান করা যাবে না, কিন্তু ওই জায়গায় বসে মানুষ সিগারেট খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ এটা তো ধোঁয়া ছড়াচ্ছে না। কিন্তু এই সিগারেটে কিন্তু অনেক ক্ষতিকারক রাসায়নিক কণা থাকে, ছোট ছোট কণা থাকে। এইটা আপনি নেওয়ার ফলে এই ইনহেল বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে গিয়ে কিন্তু জমা হচ্ছে ছোট ছোট কণাগুলা। ফলে ওই একই রকম যখন তখন সারা বছর ধরে কাশি,
অসহ্যকর একটা কাশি হয়, এই ধরনের কিছু একটা। তো এবং ধূমপাই দেখেন ট্যাক্স বাড়ানোর পরেও কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ, দাম বাড়ার পরেও কিন্তু ধূমপানে মানুষ আকৃষ্ট হচ্ছে। এটা টোটালটাই হচ্ছে আমাদের মেন্টাল একটা ডিপেন্ডেন্সি তৈরি হয় এই নিকোটিনের কারণে। কারণ অ্যাডিকশন মানেই কিন্তু আমাদের ব্রেনের যে বিভিন্ন ধরনের সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলো এই ধরনের সাবস্টেন্স গ্রহণ করার ফলে আমরা একটা উল্লসিত থাকি, হাসি খুশি থাকি, আমাদের কিছু কিছু সেন্টারের রিওয়ার্ডেড হয়। এই কারণে কিন্তু আমরা ধূমপান বারবার করি আর কি। সো এই কারণে কিন্তু ধূমপান ছাড়ার জন্য যেটা বারবার করে বলছি যে সেলফ মোটিভেশন, ডিটারমিনেশন এবং এটার ক্ষতিকর দিকগুলো কিন্তু জানা দরকার। এবং অনেকেই যেটা আপনি বললেন যে চলো রাতে খাই, কিংবা অনেকে বলে যে কই আমার অমুক জন্তু ধূমপান করে নাই, অমুক জনের তো ক্যান্সার হয়েছে, কিন্তু অমুক জন্তু ধূমপান করেছে তার তো ক্যান্সার হয় নাই। জানতে হবে যে ক্যান্সার হয় নাই, কিন্তু এই ক্যান্সার হওয়ার কারণ শুধুমাত্র এক ধূমপান না, আরো অনেক কারণ আছে। বরং এই ধূমপান করার কারণে ক্যান্সার হওয়ার আশঙ্কাটা অনেক বাড়ে, অনেক তীব্র মাত্রায় হয়, এবং হৃদরোগের ঝুঁকি এবং মৃত্যুর হারও কিন্তু অনেক বাড়ায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা ধূমপান করেন কিংবা যারা ধূমপান করেন না, তাদের মধ্যে হৃদরোগ বা হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা কিন্তু প্রায় দ্বিগুণ। শুধুমাত্র তাই না, ধূমপানের কারণে এটাও দেখা গেছে যে প্রোডাক্টিভিটি লস তো হয়, তার মেমোরি, তার মনে রাখার ক্ষমতা, মুখস্থ করার ক্ষমতা, এই ইমেজ তৈরিতে কিন্তু বাধাগ্রস্ত হয়। এবং দেখা যায় যে যারা ধূমপান করেন তাদের বয়সকালে মানে আলঝেইমার ডিজিজ বা আপনার পার্কিনসন্স ডিজিজ হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। দেখা যায় 40-50-এর পরেই এই ধরনের বয়সজনিত রোগটা বাড়ে। অতএব এই তথ্যগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং এই যে রমজান মাস যে চলছে, রমজান মাসে আমরা কি শিখছি? আমরা তো শিখতে চাই যে ডিসিপ্লিন হওয়ার সময় এটা আমরা একটা নির্দিষ্ট সময় খাবো, আমরা পরিমিত পরিমাণ খাবো, পেট ভরে খাবো না, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাব, একটা নির্দিষ্ট সময় তারাবির নামাজ পড়বো, একটা নির্দিষ্ট সময় এক্সারসাইজ করব। এই যে সার্কেডিয়ান রিদম বা এই যে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট কাজ করা, ফলে আমাদের শরীর এবং মন সেট হয় ঠিক করে এবং আমাদের লাইফে আলটিমেটলি স্পিড বাড়ে। এগুলো কিন্তু আমাদের রমজান এবং সংযম হওয়ারও শিক্ষা। একদমই সেটাই, যে সংযম মানে শুধু খাবারের সংযম নয়, সেটার সাথে আরো অনেক কিছু, সেটাই সারাদিনের একটা নিয়মানুবর্তিতা, ঘুমের সময়, খাবার সাথে শুরু করে রেস্টিং, সেখানে যদি কোনো এক্সারসাইজ করবার প্রয়োজন হয় সেই জিনিসটাকে নিয়ে আসা, বাকি সব কিছুর উপরে। ওই যে আপনার ধূমপান কিংবা অ্যালকোহল তো আমাদের ঘুমের প্যাটার্নেরও চেঞ্জ করে দেয়, তাই না? তাদের মধ্যে সবসময় একটা অস্থির ভাব থাকে, বুক ধরপড়ানি থাকে, কারণ এটা আমাদের হার্টের রিদম যেটা আছে, হার্টের রিদমেও কিন্তু এটা এফেক্ট করে ধূমপানগুলো। তো এখানটাতে আসলে যারা ধূমপাই তারা যদি কেউ ধূমপান কুইট করতে চাচ্ছেন, ছাড়তে চান, সেক্ষেত্রে তাদের জন্য পরামর্শটা কি? আচ্ছা, প্রথম পরামর্শ হচ্ছে তার নিজে যেটা প্রথম তাকে মাইন্ড সেট আপ হতে হবে, আমি ধূমপানটা ছাড়তে চাই, এটা একটা। 2 নম্বর, তার যে সঙ্গে যে অ্যাসোসিয়েশনের সাথে সেই ধূমপান বা যে কোনো ধরনের অ্যাডিকশন করে সেটাকে তাকে ত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। তাদেরকে যেটা কিছুক্ষণ আগেই বললাম, স্পষ্ট করে বলতে হবে আমি এখন ধূমপান করি না, কারণ আমি জানি যে ধূমপান আমার জীবন শক্তিকে ক্ষয় করছে। এইটা। তৃতীয়ত হচ্ছে এই ধূমপান করার সময়টাকে অন্য কোনো প্রোডাক্টিভ কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। এই যে বললাম, এটা কোনো পড়ালেখা করা হোক, সবচেয়ে ভালো হয় কোনো ধরনের ব্যায়াম করার মাধ্যমে হোক, গান শুনে হোক, কিংবা কোনো একটা ভালো আড্ডার মধ্যে নিজেকে সম্পৃক্ত করে হোক, এইটাও। এবং কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই তিনি প্রয়োজন হলে কোনো মনোবিদ বিশেষজ্ঞ বা যারা কাউন্সেলিং করেন তাদের এটা পরামর্শ নিতে পারে। এই কাউন্সেলিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মোটিভেশনটাকে বুস্ট আপ করার জন্য। অনেক ক্ষেত্রে অনেককে এইভাবে বলতে শুনি যে 2 দিন সিগারেট বাদ দিয়েছি, প্রচন্ড মেজাজ খিটখিটে হয়ে গেছে, এখন ভীষণভাবে শরীরের ভিতর ইরিটেটেড বোধ হচ্ছে, আর কিছুতেই পারছি না। এই জিনিসগুলোকে আসলে ডিল করবার উপায় কি? এই জিনিসটা কি, এটা আসলে কিছুটা মেন্টাল ডিপেন্ডেন্সি তো হয়, তাই না? এবং এই জিনিসটা বলার আগে একটু বলি, যারা ধূমপানটা ছাড়ছে এটা কিন্তু দেখা যায় তার কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পরেই তার রক্তচাপটা স্বাভাবিক হয়ে যায়। হ্যাঁ, তার যে ইনসুলিনের অভাবের কারণে ডায়াবেটিস হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, সেই ইনসুলিনটা সেন্সিটিভ হয়ে যায়, অর্থাৎ ইনসুলিনের শরীরে কাজ করে, পরে ডায়াবেটিসটা কন্ট্রোল হতে সাহায্য করে, কোলেস্টেরল কন্ট্রোল হতে সাহায্য করে ধূমপান ছাড়ার পরে। এটা কিন্তু ধূমপান ছাড়া ইমিডিয়েট পরপরই হতে থাকে। এবং ইভেন অনেকে কিন্তু এটাও বলে যে এতদিন তো ধূমপান করছিস, এখন ধূমপান ছেড়ে লাভটা কি? কিন্তু ধূমপান ছেড়ে লাভ আছে, কারণ এই ব্লাড প্রেশার বলেন, কোলেস্টেরল বলেন, ডায়াবেটিস বলেন, হ্যাঁ, অবেসিটি বলেন, এই জিনিসগুলো এটা কন্ট্রোল করতে সাহায্য করে এই জিনিসগুলোই। একদমই। একটা ছোট বিরতি নেওয়ার আবারও সময় হয়ে এলো, ফিরে এসে আবার কথা হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে ফিরছি।
সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে ডাক্তার ফাহিম আহমেদ রূপমের সাথে সংযম, আসক্তি মুক্তির পথ এই বিষয়ের উপর। ডক্টর, আমরা যেখানটায় ছিলাম সেটি হচ্ছে ধূমপানে যারা আসক্ত আছেন তারা কিভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারেন, তাই নিয়ে আপনি বিভিন্ন পরামর্শের কথা বলছিলেন এবং আপনি বেশ বিস্তারিতভাবে বললেন যে ধূমপান বাদ দেওয়ার আসলে ফায়দাটা অনেক বেশি, সেখানে লাভ ছাড়া ক্ষতি অ্যাকচুয়ালি কোনো দিক থেকেই নেই। এবং এটাও আপনার আলোচনা থেকে এসেছে যে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যেই আসলে উপকারিতাটা ভীষণভাবে টের পাওয়া যায়। তো সেই জায়গাটিতে সবাই সেলফ মোটিভেটেড থাকাটা খুব ইম্পর্টেন্ট, মোটিভেটেড হয়ে। এবং এই মানে সিয়াম সাধনার মাসটা কি ধূমপানের ক্ষেত্রেও হেল্পফুল হতে পারে? অবশ্যই অবশ্যই, যেটা দিয়ে প্রথমে আমরা আলোচনাটা শুরু করেছিলাম যে সিয়াম সাধনা আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য তো শুধুমাত্র খাদ্য পানার থেকে বিরত থাকা না, আল্লাহ তো আমাদের যে কোনো ধরনের অ্যাডিকশন থেকেও, যে কোনো নেশাদ্রব্য থেকেও বিরত থাকতে বলেছে। অতএব আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, ইহজগতে পরজাগতিক শান্তির জন্য, এই কারণে কিন্তু এই ধূমপান থেকে আমাদের দূরে থাকতে হবে, এই তো ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং যেটা বললাম যে এই যে এতক্ষণ না খেয়ে থাকা, যে কোনো ধূমপান থেকে বিরত হয়ে থাকা, এটা কিন্তু আমাদের মধ্যে বেশ কিছু গুড হরমোনও রিলিজ করে কিন্তু। হ্যাঁ, এইটাও কিন্তু সংযম বা রোজা বা ফাস্টিং বা উপবাস থাকার একটু বিস্তারিত যদি বলেন। দেখুন, যে প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে জাপানিজ এক বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে, যে গবেষণা করে যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং বা যারা রোজা রাখছে তাদের এই রোজা রাখা বা উপবাস থাকা বা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কারণে তাদের অটোফেজি নামে একটা প্রক্রিয়া চালু হয়। অটোফেজি প্রক্রিয়া বলতে আমরা বুঝি যে আমাদের শরীরে প্রতিনিয়ত আমাদের কোষ বা সেলগুলো কিন্তু ভাঙ্গা করার কাজ করে। বয়স বাড়ার সাথে সাথে ভাঙ্গার পরিমাণ বাড়ে, গড়ার পরিমাণ কমে, এবং এই কারণে কিন্তু আমাদের শরীর ক্ষয় হওয়া শুরু করে, আমাদের লাবণ্য, ত্বকের লাবণ্য কমে যায়, মেমোরি শক্তি কমে যায়, আমাদের বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হয় ইত্যাদি কারণে। এই ফাস্টিং বা সংযমী হওয়ার কারণে, রোজা রাখার ফলে দেখা যায় যে এই অটোফেজি প্রক্রিয়াটা সক্রিয় হয়, অর্থাৎ সেল আমাদের বডি নিজেই নিজের যে টক্সিন বা বিষ জাতীয় পদার্থ, শরীরে অপ্রয়োজনীয় যে পদার্থগুলো শরীর থেকে রিলিজ করে দেয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্সগুলো শরীর থেকে রিলিজ করে দেয়। ফলে কিন্তু আমাদের মনে একটা প্রশান্তি ভাব আসে, আমাদের কিন্তু আমরা কিন্তু বেশ কনফিডেন্ট হই বিভিন্ন কিছুর কারণে। এই অটোফেজি প্রক্রিয়াটা এই সংযম বা করার কারণে, অর্থাৎ আমাদের মধ্যে একটা পজিটিভ সেন্সেশন আছে লাইফ সম্পর্কে, আমরা কিন্তু একটা পজিটিভ চিন্তা করতে দেখি। আপনারা দেখবেন যে রমজান মাসে যে উপবাস থাকার পরেও আমাদের কাজকর্মে কিন্তু ব্যাহত হয় না, এবং কাজকর্মে আমাদের কীরকমভাবে কনসেন্ট্রেশন বাড়ে এবং আমাদের কী পরিমাণ কমিটমেন্ট বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, এটা কিন্তু রমজান মাসের কারণেই হয়। এটা অটোফেজির মাধ্যমে হয়, অর্থাৎ আমাদের শরীর নিজেই নিজস্ব মেকানিজমের কারণে, ফাস্টিং থাকার কারণে শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিনগুলো বের করে দেয়। এটা কিন্তু একটা উপকারিতাটা আছে। এছাড়া তো বললামই যে এই রমজান মাসে আমরা রোজা যে এটা আলোচনা করছি, রোজায় আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল হতে সাহায্য করে, যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল আছে কন্ট্রোল করতে সাহায্য করে, যারা অবিস মোটা আছে, শরীরের ওজন বেশি, এটাও কিন্তু উৎকৃষ্ট সময় তাদের শারীরিক ওজনটা কন্ট্রোল করে নিয়ে আসার জন্য। তবে এটা হিতে বিপরীত হবে, আমরা যদি সারা দিন রোজা রেখে রাতের বেলা যদি আমরা ইফতারি ভুরিভোজ করি, বেশি তৈলাক্ত জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার খুব বেশি বেশি করে খাই, বাইরের হোটেল রেস্টুরেন্টের খাবার যদি বেশি বেশি খাই, তাহলে কিন্তু ঠিক একই রকমভাবে ওজন না কমে আরও ওজন বেড়ে যেতে পারে, এই জিনিসগুলো হয়। এবং রোজা রাখার কারণে কিন্তু আমাদের মানসিক প্রশান্তি, মানসিক তৃপ্তির পাশাপাশি আমাদের যে বিভিন্ন ধরনের মেন্টাল ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও কিন্তু আমাদের অনেকখানি কন্ট্রোল হতে সাহায্য করে। আমাদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে এগুলো, যে আমাদের এংজাইটি বা উদ্বিগ্নতা বা রাগারাগি বা মেজাজ হওয়াটা কমে যায় কিন্তু রোজার সময়, এবং আমাদের যে ডিপ্রেশন বা বিষণ্ণতাটাও কিন্তু অনেকখানি কমে যায়। তো এগুলো কিন্তু সব কিছুই আপনার হেল্প করে এই রোজা রাখার কারণে। কারণ এই সব কিছুই তো আসলে একটা, যখন নিয়মানুবর্তিতার মধ্যে চলে আসে একটা মানুষ, তখন সব কিছুই তার একটু কন্ট্রোলড হয়ে যায়। সেটাই, কারণ রোজা যেহেতু সংযম বা পরিমিতি বোধের মাঝে আমরা বারবার বলছি, অর্থাৎ কোনো কিছু বেশিও না, কোনো কিছু কমও না, এবং এই কন্ট্রোল মেকানিজমটাই আমাদের আসলে আলটিমেটলি শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল হেলথের জন্য খুবই উপকারী। ডেফিনেটলি। তো এই যে যারা আসক্ত আছেন, তাদের সেলফ কেয়ারের জন্য এই রমজান মাসে তারা কি করতে পারেন? আচ্ছা, প্রথম কথা হলো তারা অবশ্যই রোজা রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে তারা প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। তারা তাদের অনেক উইথড্রলস থাকবে, সেই জিনিসগুলোকে ম্যানেজমেন্ট করবার দরকার আছে। হ্যাঁ, ফিজিক্যাল মেন্টাল উইথড্রলস যেগুলো সবটার জন্যই
অবশ্যই এগুলোতে কিছু উইথড্রয়াল সিমটম তো হবে, যারা হঠাৎ করে ছাড়তে চাচ্ছে তাদের কিছু অ্যাকুইট কিছু উইথড্রয়াল সিমটম হবেই, যেগুলো অনেক সময় ম্যানেজ করা টাফ হতে পারে। কিন্তু ওই যে বললাম যে এই ক্ষেত্রে তাদেরকে ওই রকম কোনো রকম হেজিটেশন না রেখে তারা তাদের সমস্যার কথাটা তাদের ডাক্তার নিকটজন যাদের কাছে সে মন খুলে কথা বলতে পারবে তাদেরকে এই নিজের ভাবনাগুলোকে শেয়ার করতে হবে, অর্থাৎ ভেন্টিলেট করতে হবে। যখনই মনের কোণে আমরা কোনো কথা জমিয়ে রাখি তখনই কিন্তু আমাদের মনে নিকষ কালো অন্ধকার জমা হয়। আমরা এই যতটা আমরা ভেন্টিলেট করতে পারবো বা দরজা জানলাটা খুলে দিতে পারবো আমরা ততটা কিন্তু এটা ভালো থাকতে পারবো। ফ্যামিলিকে অবশ্যই তাকে কোয়ালিটি টাইম বা পজিটিভ টাইম দিতে হবে। হ্যাঁ, যেটা আগে বললাম যে আমরা কোনো কিন্তু নেশাদ্রব্যকে কিন্তু আমরা না করব, নেশাদ্রব্যকে আমরা ঘৃণা করব, কিন্তু নেশাকারীকে কিন্তু আমরা করব না, কারণ এই নেশাকারী আমাদের চারপাশেরই মানুষ। সে তো জন্ম থেকে নেশা নিয়েই সে জন্মগ্রহণ করার নেই, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে সে এটা বুঝে বা কিংবা না বুঝে এই নেশাদ্রব্যতা গ্রহণ করছে। তাই পরিবারের প্রত্যেকটা সদস্যের দরকার হবে যে অত্যন্ত ইম্প্যাথেটিক্যালি বা সহমর্মিতার সাথে তাকে সময় দেয়া। হ্যাঁ, তিনি কি ওষুধ খাচ্ছে সেদিকে খেয়াল রাখা, দরকার ওষুধ খেতে তাকে সাহায্য করা, তার ওষুধ কিনে দেওয়া, তাকে একটা নিয়মিত বিরতিতে যখন ডাক্তার বলবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় টেস্টগুলো করা। হ্যাঁ, এবং মানে একা ছেড়ে দেওয়া কোনোভাবেই যাবে না। প্রথম দিকে যখন দেখা যাবে যে তার নিজের মধ্যে ওই সেলফ কন্ট্রোলটা নাই তখন কিন্তু তাকে অবশ্যই একা ছাড়াটা ঠিক না, কিন্তু যখন তার মধ্যে জাজমেন্টাল জিনিসগুলো আসবে যে আমি নিজে কন্ট্রোল করতে পারবো, আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো, তখন তো অবশ্যই সে নিজের কাজ নিজে করতেই পারবে, করাই যেতে পারে। এবং সেইখানে আবার তার উপর তখন ভরসা করাটাও প্রয়োজন আছে। অবশ্যই, কারণ এটা সবসময় যদি তাকে ডিপেন্ডেন্ট রাখাও ঠিক হবে না। তার প্রতি যে আমরা আশ্বস্ত হতে চাই, তার প্রতি যে আমাদের কনফিডেন্স আছে, এই জিনিসটাও তাকে শো করাটা খুবই জরুরি এই ক্ষেত্রে। এবার একটু যদি ইন জেনারেল বলেন, আপনি যেমন বললেন যে ডায়াবেটিস যাদের থাকে তাদের একটা বিশেষ কেয়ারের দরকার থাকে, বা অন্য যারা তারা নিজেদের জন্য কিভাবে এই সময় কেয়ারটা কন্টিনিউ রাখে? আচ্ছা, রোজার মাস তো সুস্বাস্থ্য রক্ষার মাস আমরা বলবো আর কি, যে যেমন বিভিন্ন ধরনের নেশা থেকে আমরা দূরে থাকতে পারবো, ঠিক একই রকম ভাবে আমরা যেটা বলি যে যারা হার্ট ডিজিজের রোগী আছে তারা যদি এখন সঠিকভাবে খাদ্য গ্রহণ করে, কারণ হার্ট ডিজিজের রোগীর সাথে তেল চর্বির একটা সরাসরি সম্পর্ক আছে। এই কারণে কিন্তু আমাদের হার্টের যে করোনারি আর্টারি আছে এখানে চর্বি বা জমা হয়ে হার্ট অ্যাটাক করে। তো এই রোজার মাসে আপনার ঠিক একই রকমভাবে এই সঠিক খাবারগুলো খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যে টাটকা শাকসবজি ফলমূল, এটা কিন্তু যে কোনো ফাইবার জাতীয় খাবার, লাল চালের আটা বা তারপরে আপনার ওটস বলেন, ঢেঁকি ছাটা চাল বলেন, এই যে খাবারগুলো আছে এগুলো খাবার কিন্তু আমাদের যে কোনো হার্ট ডিজিজের রোগী, কিডনি রোগী, আপনার ডায়াবেটিস রোগীর জন্য যেমন সহায়ক, ঠিক একই রকমভাবে কিন্তু এই ফ্রেশ খাবার শাকসবজি খাওয়াটা কিন্তু যারা অ্যাডিকটিভ রোগী তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো। হ্যাঁ, তাদের কিন্তু ঠিক একই রকমভাবে তাদের শরীরে নিউট্রিশনটা মেনটেন হয়, এই কারণে তাদের মেটাবলিজমটা ভালো হয়। এদিকে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যেমন মানে আমরা তো ড্রাগের কথা বলি যেটাতে আসক্তি হয়, একই সঙ্গে চিনিও যেরকম একটা আসক্তি তৈরি করে। হ্যাঁ, এই সময় কিন্তু ইফতারে অনেক শরবত খাওয়ার একটা প্রচলন আছে এবং সেটার সাথে প্রচুর চিনি কনজিউম করা হয়, এই জায়গাটা সম্পর্কে যদি বলেন। প্রথম কথা হচ্ছে যে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা বলি যে কোনো রোগীরই, কিডনি রোগী বাদ দিয়ে, কিডনি রোগী তো পানি বা কিছু খাবারে রেস্ট্রিক্ট করা হয়, তাদের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার অর্থাৎ 10 থেকে 12 গ্লাস পানি বা শরবত তার খাওয়াটা ভালো। কারণ যেহেতু রোজাটা গরমে হচ্ছে এবং অনেক সময় তো না খেয়ে থাকি এবং আমাদের শরীরে প্রায় 1/3 হচ্ছে পানি বা লিকুইড থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই পানি বা শরবত খেতে হবে। আমরা এই ক্ষেত্রে বলবো ঘরের যে কোনো শরবত বা জুস সে খেতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ন্যাচারাল ফলের তৈরি যে জুস সেটা কিন্তু খেতে পারে। এবং যারা ডায়াবেটিক রোগী আছে বা তাদের ক্ষেত্রে আমরা বলবো যে অল্প মিষ্টির ফল এটা তারা খেতে পারে। চিনি আমাদের শরীরে শুধুমাত্র সারা জন্য 1 চামচ চিনি দরকার, এগুলো অবশ্যই খাবেন। চিনি, লবণ, সয়াবিন বাদ দিবেন, এগুলোকে আমরা হোয়াইট পয়জন বলি, তাহলে কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য এগুলো সহায়ক। অনেক ধন্যবাদ। আশা করি দর্শকদের যথেষ্ট উপকার হয়েছে আজকের এই আলোচনা থেকে। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি এই তথ্যবহুল আলোচনাটি আপনাদের জন্য যথেষ্ট উপকারী হয়েছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।